আজকের বিষয় শিল্প বিপ্লব। প্রথমে আসি শিল্প বিপ্লব কি। তোমরা জানো বিপ্লব কথাটার অর্থ হচ্ছে দ্রুত এবং আমূল পরিবর্তন। আর শিল্প বিপ্লব কি তাহলে? শিল্পের ক্ষেত্রে বিপ্লব কথাটি ব্যবহার করার অর্থ হচ্ছে শিল্প উৎপাদনের ক্ষেত্রে এমন এক পরিবর্তন যার ফলে সমাজ ও সভ্যতার রূপ পুরো বদলে যায়। 18 শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডকে কেন্দ্র করে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে মানুষের উৎপাদন ব্যবস্থা ও জীবনযাত্রার ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসছে, যা ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত। পরে ইউরোপের মহাদেশের অন্যান্য দেশগুলোতে এই বিপ্লব শুরু হচ্ছে। ফরাসি সমাজবিদ অগাস্তো ব্যাংকি সর্বপ্রথম 1837 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন। এটি তোমাদের ছোট প্রশ্নে আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এক হচ্ছে 1837 খ্রিস্টাব্দে অগাস্তো ব্যাংকি, যিনি ফরাসি সমাজবিদ, তিনি প্রথম এই শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন এবং তারপর 1884 খ্রিস্টাব্দে ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার অক্সফোর্ড বক্তৃতামালায় শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করেন। এরপর আসব কোন সময়ে এবং কোথায় শিল্প বিপ্লবটি হচ্ছে। শিল্প বিপ্লব সর্বত্র এক সময় শুরু হয়নি, অর্থাৎ ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লবের সূচনা হয় তারপরে ইউরোপের অন্যত্র সেগুলো ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিক এবং অর্থনীতিবিদরা শিল্প বিপ্লবের সময়কাল নিয়েও নানা মত দিয়েছেন। এদিকে আর্নল্ড টয়েনবি বলছেন যে 1740 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়। আবার অপরদিকে ফিলিস ডিন বলছে যে 1760 থেকে 80 খ্রিস্টাব্দে এই সময়টা ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের উড্ডয়ন বা গতিশীলতার যুগ। অপর এক ঐতিহাসিক নেফ বলছেন যে 1550 থেকে 1640 খ্রিস্টাব্দ ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের টেক অফ বা সূচনাকাল। তথাপি ভিন্ন ভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ থাকলেও মোটামুটি বলা যায় যে 1740 থেকে 80 এই সময়ের মধ্যেই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। ইংল্যান্ডে শিল্প বিপ্লব যে হচ্ছে, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কেন? এক্ষেত্রে বলতে হয় যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার কারণ নিয়ে ঐতিহাসিক তথা অর্থনীতিবিদদের মধ্যে নানা মত আছে। এক্ষেত্রে এক শ্রেণীর ঐতিহাসিক বলছেন যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল প্রথম কারণ হচ্ছে ইংল্যান্ডের আবহাওয়া ও খনিজ সম্পদের প্রাচুর্যতার জন্য। এর সাথে তারা এটাও বলছে যে ইংল্যান্ডে সেই সময় ছিল কি উদারপন্থী দল, হুইগ দল, আর এই হুইগ দল শিল্প উৎপাদন ও ব্যবসা বাণিজ্যে আগ্রহী ছিল, তাই ইংল্যান্ডে শিল্প বিপ্লব সহজ হয়েছিল, সম্ভব হয়েছিল। এদিকে দ্বিতীয় মতের যারা সমর্থক তারা প্রথম মতের এই যে সমস্ত যুক্তিগুলো তারা মানতে রাজি নয়। তারা বলছে যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার কারণ হচ্ছে মূলধনের প্রাচুর্যতা। তা মূলধনের প্রাচুর্যতা কি? মূলধনের প্রাচুর্যতা হচ্ছে সেই সময় ইংল্যান্ডে বড় বড় ব্যবসায়ীরা ছিল, তারা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করার ফলে তাদের হাতে প্রচুর পরিমাণে মূলধন এসেছিল এবং সেই মূলধন শিল্প বিপ্লবের ক্ষেত্রে সহায়ক হয়েছিল। আরেকটা জিনিস সহায়ক হয়েছিল, সেটা হচ্ছে ইংল্যান্ডে সেই সময় জাতীয় ব্যাংক যেটা ছিল, ব্যাংক অফ ইংল্যান্ড, সেই ব্যাংক অফ ইংল্যান্ড শিল্প ক্ষেত্রে প্রচুর ঋণ দিচ্ছিল, যার ফলে শিল্প বিপ্লবে সহায়ক হয়েছিল। দ্বিতীয় কারণ বলছে তারা যে কাঁচামালের প্রাচুর্যতা। হ্যাঁ, আমরা জানি যে সেই সময় ইংল্যান্ডের যে উপনিবেশগুলো ছিল, যেমন হচ্ছে ভারত, আমেরিকা, এই উপনিবেশগুলো থেকে ইংল্যান্ড কী করতে পারত? খুব সহজে, খুব সস্তায় কাঁচামাল আমদানি করতে পারত। এবং যেমন কাঁচামালগুলো হচ্ছে তুলো, কয়লা, লোহা ইত্যাদি কাঁচামাল আমদানি করতে পারত, যা শিল্প বিপ্লবে সহায়ক হয়েছিল। নেক্সট আসছে যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার জন্য
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ইংল্যান্ডে খুব ভালো ছিল। এজন্য কারণ হচ্ছে ইংল্যান্ডে খালগুলো যে ছিল সেই খালগুলো দিয়ে কাঁচামাল আনা এবং পণ্য পরিবহন করা সহজ ছিল। তার ফলে আমদানি রপ্তানির সুবিধা হতো। তার এরপর হচ্ছে এখানে নদীগুলো যেটা ছিল, ইংল্যান্ডে যে নদীগুলো ছিল এবং জলপ্রপাতগুলো ছিল সেগুলো ছিল খরস্রোতা। তার ফলে সেখানে জলশক্তি চালিত ইঞ্জিন চালানো সুযোগ হয়েছিল এবং সেই সাথে সেখানে যখন জেমস ওয়াট তার বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করছে তার উৎপাদন ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা বড় পরিবর্তন আসছে। আরও একটা কারণ হচ্ছে ইংল্যান্ডে বস্ত্রশিল্পের জন্য যে অনুকূল আবহাওয়া বা পরিবেশ দরকার, অর্থাৎ স্যাঁতস্যাঁতে আবহাওয়া দরকার, সেটা কিন্তু ইংল্যান্ডে বিরাজমান ছিল। এর সাথে হচ্ছে সুলভ শ্রমিক সে সময় ইংল্যান্ডে প্রচুর পরিমাণে ছিল। কারণ হচ্ছে সে সময় পশ্চিম ইউরোপে সামন্ত প্রথার বিলোপ ঘটেছিল। এই সামন্ত প্রথা বিলোপের ফলে ইংল্যান্ডের গ্রামগঞ্জগুলো থেকে বেকার মানুষরা কিন্তু কাতারে কাতারে শহরে এসে উপস্থিত হচ্ছে এবং শহরে কম পারিশ্রমিকে তারা শিল্প শ্রমিকের কাজে যোগ দিচ্ছে। তার ফলে সস্তায় প্রচুর পরিমাণে শ্রমিক পাওয়া যাচ্ছে। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে বিশ্বব্যাপী সেই সময় বাজার। ইংল্যান্ডের যেহেতু সেই সময় উপনিবেশগুলো ছিল, যেমন ভারত এবং আমেরিকার মতো বড় বড় উপনিবেশ ছিল, তার ফলে সে যেমন এই উপনিবেশগুলো থেকে কাঁচামাল আমদানি করতে পারত, তেমনই আবার তার উৎপাদিত দ্রব্যগুলো বিক্রির জন্য একটা খুব ভালো বাজার পেয়ে গেছিল। তার ফলে এই জিনিস বিক্রির ক্ষেত্রে তার কোনো অসুবিধা হচ্ছিল না। এটাও শিল্প বিপ্লবের একটা উপযুক্ত কারণ। এরপর যেটা বলতে হয় সেটা হচ্ছে শিল্প বিপ্লবের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তথা একটা বিপ্লবের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছিল সেটা হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কারগুলো। এখানে বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর মধ্যে যেমন হচ্ছে উড়ন্ত মাকু, লোহা গলাবার চুল্লি, স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম ইত্যাদি। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ঠিক স্বরূপটা কি, অর্থাৎ ইংল্যান্ডের শিল্প বিপ্লব হচ্ছে দুটি পর্যায়। ওকে, প্রথম পর্যায়ে যেটা শিল্প বিপ্লব হচ্ছে তার ভিত্তি ছিল মূলত বস্ত্রশিল্প। বস্ত্রশিল্পের ক্ষেত্রে বিপ্লবটা এসেছিল প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে এই বস্ত্রশিল্পের সাথে যুক্ত হচ্ছে কয়লা, লোহা ও ইস্পাত শিল্প। এই সময় শিল্প বিপ্লবের ভিত্তি ছিল মূলত মূলধন। তাই এই সময়টাকে অর্থাৎ দ্বিতীয় পর্যায়টাকে বলা হয় শিল্প সম্ভারের যুগ বা মূলধনী বিনিয়োগের যুগ। এরপর আমরা পড়ব ইংল্যান্ড ও মহাদেশে শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা। ইংল্যান্ডে শিল্প বিপ্লব সূচনা হচ্ছে 18 শতকের মাঝামাঝি সময়, ঠিক আছে, এবং এরপরে ইউরোপের নানা দেশে তা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। ইউরোপে শিল্প বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে তাহলে আমরা জানি কি ইংল্যান্ড, এবং তাকে অনুসরণ করে পরবর্তীকালে শিল্প বিপ্লবে ঘটছে কোথায় কোথায়, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়ায়। অষ্টাদশ শতকের শেষে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার এবং অন্যান্য মহাদেশের অন্যান্য দেশে শিল্প বিপ্লব না ঘটার কারণ মূলত 4টি জিনিসের ওপর নির্ভর করে হয়েছিল। এক হচ্ছে জনসংখ্যার বিপ্লব, 2 কৃষি বিপ্লব, 3 বাণিজ্যিক বিপ্লব এবং 4 পরিবহনী বিপ্লব। ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লবের পেছনে এ ধরনের কিন্তু দীর্ঘ একটা প্রস্তুতি ছিল না, যেটা ইংল্যান্ডের ছিল। ইংল্যান্ডে যে পুঁজিপতি বুর্জুয়া শ্রেণীর উদ্ভব ঘটেছিল, ইউরোপের অন্যান্য দেশে তা কিন্তু হয়নি। পুঁজিপতি শ্রেণী না থাকার ফলে স্বাভাবিকভাবে একটা মূলধনের অভাব ছিল ইউরোপের অন্যান্য দেশে, যা সেখানে শিল্পায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল। প্রযুক্তির উন্নতিতে স্বাভাবিকভাবে প্রযুক্তির উন্নয়ন ইংল্যান্ডে যখন শুরু হয়েছিল তার অনেক পরে ইউরোপের অন্যান্য দেশে শুরু হচ্ছে। এই উন্নত মানের প্রযুক্তি ব্যবহারের ফলেই কিন্তু ইংল্যান্ডে শিল্প বিপ্লব মূলত ঘটেছিল। আর তার পরবর্তীকালে ফ্রান্স, রাশিয়া বলো, জার্মানি, বেলজিয়াম এই সমস্ত দেশে অনেক পরে এই প্রযুক্তির উন্নয়ন ঘটে এবং তাই তাদের শিল্পায়ন গতি ছিল অনেক স্লথ। আর আরেকটা কারণ যেখানে ইংল্যান্ড ছিল সমুদ্র বেষ্টিত একটা দেশ, যার ফলে ইংল্যান্ডের পক্ষে অন্যান্য দেশের সাথে নৌপথে যোগাযোগ ছিল অনেক সহজ।
এবং আরেকটা ব্যাপার হচ্ছে ইংল্যান্ড একটা অখণ্ড বাজার লাভ করেছিল, যেটা অন্যান্য ইউরোপের দেশগুলো কিন্তু পায়নি। প্রত্যেকটা দেশ কিন্তু সম্পূর্ণভাবে এই নৌ যোগাযোগ তাদের পক্ষে সহজ হয়নি, বা তারা একটা অখণ্ড বড় বাজার তারা পায়নি। তারা পেয়েছে বাজার, কিন্তু সেটা বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত। আরেকটা বড় বিষয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্রে হয়েছিল, যেটা হচ্ছে ব্রিটিশ সরকার কিন্তু শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করতো না। ব্রিটিশ সরকার বরং প্রথম থেকেই ব্যক্তিগত এবং বেসরকারি উদ্যোগকে মদত দিত। আমরা একটু যদি দেখি যে ভারত ইংল্যান্ডের তো উপনিবেশ ছিল, এবং ভারতে বাণিজ্য করতে এসেছিল কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ছিল একটা ব্যক্তিগত বা বেসরকারি একটা কোম্পানি। তার ফলে কি হতো, মহাদেশে ইউরোপের অন্যান্য যে দেশগুলো ছিল সেখানে রাষ্ট্রের ভূমিকাটা ছিল প্রধান এবং প্রত্যক্ষ, যেটা ইংল্যান্ডে ছিল সেখানে বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগকে প্রাধান্য দেওয়া হতো। যার ফলে ফ্রান্সের শিল্প উন্নয়ন কিন্তু অনেক দেরিতে শুরু হয়েছিল, রাশিয়ায় অনেক দেরিতে শুরু হয়েছিল। যদিও এরপরে ধীরে ধীরে ইউরোপের অন্যান্য দেশেও ধীরে ধীরে ফ্রান্সে, জার্মানিতে, বেলজিয়াম, ইতালি, রাশিয়াতে শিল্পায়ন শুরু হয়েছে ধীরে ধীরে। এবং প্রথম বিশ্বযুদ্ধের আগে মোটামুটি আধুনিক শিল্পে ইংল্যান্ডের প্রায় সমকক্ষ হয়ে উঠছে জার্মানি ও রাশিয়া। ইউরোপের অন্যান্য রাষ্ট্রে কিন্তু শিল্পায়ন অনেক দেরিতে শুরু হচ্ছে। এই দেরিতে শুরু হওয়ার কারণগুলো কি, এবং সেখানে কিভাবে শিল্প বিপ্লবটা শুরু হচ্ছে? প্রথমেই আসি ফ্রান্সের কথা। ইংল্যান্ডের তুলনায় ফ্রান্সে অনেক দেরিতে আমরা জানি শিল্পায়ন শুরু হচ্ছে। এই শিল্পায়নের বিলম্বের পিছনে বেশ কয়েকটা কারণ ছিল। প্রথমেই বলতে হয় যে আমরা জানি যে ফরাসি বিপ্লবের আগে কি ছিল, সেখানে সামন্ততন্ত্র ছিল এবং অভিজাতদের সেখানে আধিপত্য ছিল। এরা কিন্তু শিল্পের তুলনায় জমিতে এদের আগ্রহ বেশি ছিল। এটা একটা কারণ শিল্পায়ন দেরিতে হওয়ার। দ্বিতীয়ত হচ্ছে নেপোলিয়নের পতনের পর কি হয়েছিল, ভিয়েনা সম্মেলনের মাধ্যমে আমরা জানি যে ফ্রান্সকে একটা গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে। ফ্রান্সের সামরিক বলো, সে তোমার বাজার বলো, সব কিছুই কিন্তু একটা সংকুচিত হচ্ছে। তার ফলে বৈদেশিক বাজারটা ফ্রান্সের কমে যাচ্ছে। এটাও শিল্পায়ন দেরিতে শুরু হওয়ার একটা কারণ। এছাড়া ছিল ফ্রান্সের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ততটা উন্নত ছিল না ইংল্যান্ডের মতো। সর্বোপরি শিল্প বিপ্লবের জন্য যে মূলধন বা যে পরিকাঠামোর প্রয়োজন, সেটা ফ্রান্সে ছিল না। আর একটা জিনিস, ফ্রান্সে কিন্তু ইংল্যান্ডের মতো বেসরকারি উদ্যোগে তোমার শিল্পায়ন শুরু হয়নি। ফ্রান্সে শিল্পায়ন ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগটাই নেওয়া হয়েছিল। আর এই রাষ্ট্রীয় উদ্যোগটাই কিন্তু ফ্রান্সের শিল্পায়নে দেরি হওয়া বা শিল্পায়নের ক্ষেত্রে দ্রুতগতিতে না হওয়ার একটা অন্যতম বড় কারণ। এবার বলবো যে ফ্রান্সের শিল্পায়ন শুরু তাহলে মোটামুটি কখন হচ্ছে। ফ্রান্সের শিল্পায়ন শুরু হচ্ছে লুই ফিলিপের সময় থেকে। লুই ফিলিপের সময় থেকে ফ্রান্সে প্রকৃতপক্ষে বলা যায় শিল্পায়নের সূচনা হচ্ছে, আর সেটা চরম শিখরে পৌঁছাচ্ছে তৃতীয় নেপোলিয়নের সময়। লুই ফিলিপের সময় ফ্রান্সের রেলপথ ব্যবস্থার সূচনা হচ্ছে এবং সেটা ব্যাপকভাবে সম্প্রসারণ হচ্ছে তৃতীয় নেপোলিয়নের সময়। দেরিতে শুরু হলেও ফ্রান্সে কিন্তু ধীরে ধীরে রেলপথ প্রসার ঘটার ফলে কয়লা, লোহা ও বস্ত্রশিল্পের যথেষ্ট উন্নতি হচ্ছে এবং ক্রমশ ইউরোপে শিল্পজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে ফ্রান্স দ্বিতীয় স্থান অধিকার করে ফেলছে। এরপরে আমরা জানবো জার্মানিতে শিল্পায়ন দেরিতে শুরু হওয়ার কারণ কি। জার্মানিতে শিল্পায়ন দেরিতে শুরু হওয়ার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এর রাজনৈতিক এবং অর্থনৈতিক ঐক্য অভাব। আমরা জানি যে 1870 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত জার্মানি কি ছিল, 39টা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। এই সকল রাজ্যগুলির মধ্যে কোনো রাজনৈতিক এবং অর্থনৈতিক ঐক্য ছিল না। তার ফলে একটা আন্তঃশুল্কের ক্ষেত্রে সমতা ছিল না, এটা একটা কারণ। দ্বিতীয়ত ছিল জার্মানিরও যোগাযোগ ব্যবস্থা ছিল অনুন্নত। তৃতীয়ত জার্মানি ছিল কৃষিপ্রধান জার্মানিতে
শিল্পদ্রব্যের চাহিদা তেমন ছিল না। জার্মানির আবার কোনো রকম উপনিবেশ ছিল না, তার ফলে শিল্পর মানসিকতা কিন্তু জার্মানিতে গড়ে ওঠেনি। আর যদি বলো মূলধনের কথা, শিল্পায়নের যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই দিক থেকেও জার্মানি যথেষ্ট দুর্বল ছিল। তার ফলে জার্মানিতে শিল্পায়ন দ্রুত সম্ভব হয়নি। তবে 1830 খ্রিস্টাব্দ থেকে জার্মানিতে মোটামুটি শিল্প বিপ্লব শুরু হচ্ছে। কিন্তু বলা যায় যে 1870-এর পর থেকে যখন জার্মানি ঐক্যবদ্ধ হচ্ছে, 39টা যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল, সেই বিভক্তি থেকে সে যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তারপরে জার্মানিতে শিল্পের ক্ষেত্রে জোয়ার আসছে। বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ করার পর জোলভেরাইন নামে যে শুল্ক সংঘ গঠন হচ্ছে, এর ফলে শিল্পায়নের ক্ষেত্রে শিল্পায়নের পথ সুগম হচ্ছে। এছাড়া এরপর রেলপথ ব্যবস্থা, শ্রমিক কল্যাণমূলক কিছু আইন জারি হচ্ছে, শিল্পের মূলধন সরবরাহের জন্য ব্যাংক ব্যবস্থাগুলো গঠিত হচ্ছে। এর ফলে জার্মানিতে শিল্পায়ন গতি আসছে। এরপরে হচ্ছে রাশিয়ার কথায় আসি। রাশিয়া, ইংল্যান্ড ও ফ্রান্সের তুলনায় রাশিয়াতেও কিন্তু শিল্পায়ন অনেকটা দেরিতে শুরু হয়েছিল। আর এর প্রধান কারণ হচ্ছে রাশিয়ায় যে সামন্ত প্রথা ছিল এবং যে ভূমিদাস প্রথার উপস্থিতি ছিল, যেটা হচ্ছে যার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার যখন উচ্ছেদ করছে, তখন শিল্পায়নের দিকে রাশিয়া অগ্রসর হচ্ছে। তার আগে পর্যন্ত ভূমিদাস প্রথা যখন ছিল, যখন সামন্ত প্রথা থাকার ফলে রাশিয়া কিন্তু শিল্পের ক্ষেত্রে তেমন আগ্রহ দেখায়নি। এরপর যখন ভূমিদাস প্রথা উচ্ছেদ হচ্ছে, এই মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা তখন শহরে চলে আসছে, এরা কলকারখানায় শ্রমিকের কাজে যোগ দিচ্ছে। তখন ফ্রান্স আর জার্মানির সাহায্যে কিছুটা প্রথম দিকে রাশিয়া রেলপথ সম্প্রসারণ ঘটছে এবং মূলধন ভিত্তিক শিল্পগুলো গড়ে উঠছে। এইভাবে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার অনেকটা পরে ফ্রান্স, জার্মানি, রাশিয়াতে শিল্পায়ন শুরু হচ্ছে। এর সাথে সাথে ইউরোপের অন্যান্য দেশগুলো, ছোট ছোট দেশগুলো যেমন বেলজিয়াম, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড, অন্যত্র শিল্প বিপ্লব হচ্ছে। শিল্প বিপ্লবের ফলাফল। শিল্প বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। আমরা জানি শিল্প বিপ্লব সমাজ, রাষ্ট্র, অর্থনীতির ওপর একটা গভীর প্রভাব বিস্তার করে। প্রথমেই জানব শিল্প বিপ্লবের ফলে ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রে ঠিক কী পরিবর্তন আসে। প্রথমেই আসে পুঁজিপতি শ্রেণীর বিস্তার হচ্ছে। আমরা জানি যে শিল্প বিপ্লবের আগে সমগ্র ইউরোপে কী ছিল? ভূস্বামী তথা অভিজাতদের একটা আধিপত্য ছিল। কিন্তু শিল্প বিপ্লবের ফলে এই ভূস্বামী ও অভিজাতদের পরিবর্তে কারা আসছে? মূলধনী পুঁজিপতি শ্রেণী। তারা রাজনীতিতে প্রাধান্য বিস্তার করছে এবং ধীরে ধীরে সামন্ততন্ত্র এবং ভূসম্পত্তির উপর ভিত্তি করে গড়ে ওঠা যে সমাজ ব্যবস্থা ছিল, সেটার পরিবর্তে একটা গণতান্ত্রিক পরিকাঠামো, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা আসছে। দ্বিতীয় হচ্ছে জাতীয়তাবাদের প্রসার। জাতীয়তাবাদ কি? শিল্প বিপ্লবের ফলে জাতীয়তাবাদের আদর্শ এখানে জনপ্রিয় হচ্ছে। এতদিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আন্তঃশুল্ক প্রচলিত ছিল, যেটা শিল্প বিপ্লবের সময় কিন্তু দেশের সর্বত্র একই শুল্ক ব্যবস্থা চালু হচ্ছে, যা শিল্পনির্ভর অর্থনীতি চালু করার ক্ষেত্রে জাতীয়তাবাদের পথ প্রসার করছে। আরেকটা ঘটনা ঘটছে, আগে ছিল ভোটাধিকার সম্পত্তির মালিকানার উপর ভিত্তি করে ছিল, যেটা ফ্রান্সেও আমরা দেখেছি যে তার আয়ের একটা পার্সেন্টেজ কর হিসেবে দিতে পারে, তারাই ভোটাধিকার পায়। তেমন সমগ্র ইউরোপেই ছিল ভোটাধিকার সম্পত্তির মালিকানার উপর নির্ভরশীল ছিল। কিন্তু শিল্প বিপ্লবের ফলে এই ভোটাধিকার সংস্কারের একটা দাবি ওঠে, যেটা চেঞ্জ করার একটা দাবি উঠছে। এটা প্রথমত 1832 খ্রিস্টাব্দে ইংল্যান্ডেই উঠছে এবং ধীরে ধীরে এই রকম আন্দোলন ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছে। এরকম আন্দোলন আরও গড়ে উঠছে। শিল্প বিপ্লবের ফলে আবার অবাধ বাণিজ্য নীতি যে চালু হচ্ছে, তার ফলে বিভিন্ন শ্রেণীর মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা কিন্তু প্রবল হয়ে উঠছে।
তেমনি আগের যে সমস্ত সামন্ততান্ত্রিক আইন ছিল, যাজক অভিজাত শ্রেণীর বিশেষ সুবিধা ভোগের ব্যাপার ছিল, সেগুলো কিন্তু বাতিল করে দেয়া হচ্ছে। জাতীয়তাবাদের অগ্রগতির সাথে সাথে পাওয়া যাচ্ছে যে আন্তর্জাতিকতাবাদেরও একটা জনপ্রিয়তা আসছে। 2 নম্বর হচ্ছে সমাজতন্ত্রবাদের উত্থান হচ্ছে। না, এটা 3 নম্বর পয়েন্ট, তাই না? সমাজতন্ত্রবাদের উদ্ভব হচ্ছে। সমাজতন্ত্রবাদের উদ্ভবটা হচ্ছে কি, শিল্প বিপ্লবের ফলে 2টি শ্রেণীর উদ্ভব হচ্ছে, মূলত মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। তাদের এই মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে শোষণ করা এবং শোষিত হওয়া, এই নিয়ে দ্বন্দ্ব চিরকালের। এই দ্বন্দ্ব মেটানোর উদ্দেশ্যেই নতুন একটা অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক দর্শনের উদ্ভব ঘটছে, আর তাই সমাজতন্ত্রবাদ। এখানে একটু ছোট করেই বললাম, সমাজতন্ত্রবাদটা নিয়ে আমরা পরে আরও ডিটেলসে আলোচনা করব। বোঝা গেছে? নেক্সট, শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলাফলের মধ্যে আরেকটা বড় ফলাফল হচ্ছে কি, ট্রেড ইউনিয়ন আন্দোলন। এই ট্রেড ইউনিয়ন কি, শ্রমিকরা তাদের দাবি দাওয়া আদায়ের জন্য একটা সংঘ গড়ে তুলছে, একটা দলবদ্ধভাবে একটা সংঘ বা সমবেত হচ্ছে তারা, এবং তারা তাদের দাবি দাওয়াগুলোকে আদায় করার জন্য বেশ কিছু ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলছে, সরকারের উপর চাপ সৃষ্টি করছে, নিজেদের কিছুটা আর্থিক, কিছুটা রাজনৈতিক, সামাজিক অবস্থা পাল্টানোর জন্য। ট্রেড ইউনিয়ন আন্দোলনগুলো হচ্ছে সেই সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শিল্প বিপ্লবের ফলেই আসছে। বাণিজ্যিক, এর পরের পয়েন্ট হচ্ছে বাণিজ্যিক ও ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। স্বাভাবিকভাবে বাণিজ্যিক এবং ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা তো আসবেই, কারণ শিল্প বিপ্লব যখন হচ্ছে তখন কি হচ্ছে, শিল্পের ক্ষেত্রে বিপ্লবের ফলে অনেক বেশি উদ্বৃত্ত পণ্য উৎপাদিত হচ্ছে। সেই উৎপাদিত পণ্য এবার বিক্রি করার তো দরকার, বিক্রিত করতে হবে। সেই বিক্রির জন্য ইংল্যান্ড বা ইউরোপের দেশগুলি কী করছে, তাদের উপনিবেশগুলোকে মূলত বেছে নিচ্ছে, এবং এই উপনিবেশে তারা বাজার হিসাবে গড়ে তুলছে তাদের পণ্য, যেগুলো উৎপাদিত হচ্ছে সেই পণ্য বিক্রির জন্য। স্বাভাবিকভাবে তখন ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে, উপনিবেশ দখলের একটা লড়াই শুরু হচ্ছে এই সমস্ত ইউরোপের দেশগুলির মধ্যে। এটা গেল শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলাফল। রাজনীতির ক্ষেত্রে কি কি ঘটছে, কেমন পরিবর্তন ঘটছে সেগুলো। এরপর আমরা দেখব শিল্প বিপ্লবের সামাজিক ফলাফল। শিল্প বিপ্লবের ফলে সমাজের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আসছে। প্রথমেই বলি যে সমাজে 2টি শ্রেণীর উদ্ভব ঘটছে, একটি মালিক শ্রেণী, দ্বিতীয়টা হচ্ছে শ্রমিক শ্রেণী। মালিক শ্রেণী কারা? মালিক শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী তারা যারা শিল্প উৎপাদনে মূলধন বিনিয়োগ করছে, অর্থ বিনিয়োগ করছে যারা, এবং তা থেকে মুনাফা লাভ করছে, তারা হচ্ছে পুঁজিবাদী শ্রেণী বা ক্যাপিটালিস্ট ক্লাস। আর যারা কারখানায় শ্রম দান করছে, পণ্য উৎপাদন করছে, যদিও সেই উৎপাদিত পণ্যের উপর তাদের কোনো রকম দাবি থাকছে না, তারা শুধুই মাত্র মজুরি পাচ্ছে, এই শ্রেণীর মানুষ হচ্ছে শ্রমজীবী শ্রেণী বা শ্রমিক শ্রেণী বা ওয়ার্কিং ক্লাস। ওকে, শিল্প বিপ্লবের সামাজিক আরও ফলগুলো হচ্ছে নগর সভ্যতার উন্মেষ ঘটছে। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি কি, শিল্প বিপ্লব ঘটার সময় সামন্ততন্ত্রের বিলোপ ঘটার ফলে যে সমস্ত গ্রামগঞ্জে কৃষকরা ছিল, বেকার মানুষেরা ছিল, তারা শহরে চলে আসছে, এবং শহরে এসে তারা এই কারখানাগুলোতে যোগ দিচ্ছে, যেখানে কারখানাগুলোতে যোগ দেওয়ার ফলে একদিকে যেমন কৃষির ক্ষেত্রে অবহেলা ঘটছে, অপরদিকে শহরগুলো বা শিল্পকে কেন্দ্র করে সেই সমস্ত জায়গাগুলোর যে নগর সভ্যতার উন্মেষ ঘটছে বা নগর সংস্কৃতি একটা তৈরি হচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বর্ধিত জনসংখ্যা। স্বাভাবিকভাবেই শিল্প বিপ্লবের ফলে ইউরোপের জনসংখ্যা কিন্তু অভাবনীয়ভাবে সেই সময় বৃদ্ধি পেয়েছিল। 4 নম্বর পয়েন্ট, চিরাচরিত সমাজ কাঠামোর পরিবর্তন। হ্যাঁ, চিরাচরিত যেটা একটা সমাজ কাঠামো ছিল, শিল্প বিপ্লবের আগে সমাজ ছিল সামন্ততন্ত্র এবং অভিজাততন্ত্রের দ্বারা শাসিত, সেটার পরিবর্তন ঘটছে। এখানে সমাজে প্রাধান্য বিস্তার করছে পুঁজিপতি শ্রেণী, বণিকরা, মহাজনরা,
এদের আবির্ভাব ঘটছে এবং এরা ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, এদের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন সমাজের উদ্ভব ঘটছে। নতুন সমাজের উদ্ভব বলতে কৃষিভিত্তিক যেটা আগে সমাজ ছিল, সমাজ ব্যবস্থার জায়গায় এখন সমাজ হচ্ছে শিল্প এবং বাণিজ্য নির্ভর। তার ফলে সামন্ততন্ত্রের পতন ঘটছে এবং একটা ধনতান্ত্রিক সমাজের রূপরেখা তৈরি হচ্ছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রমিকদের দুর্দশা আর শ্রমিক সংঘ। শ্রমিক সংঘগুলো আগেই বলেছি যে শ্রমিক শ্রেণীর একটা ব্যাপক কর্মসংস্থান যেমন ঘটছে শিল্প বিপ্লবের ফলে, তেমনি এই সমস্ত শ্রমিকরা যেহেতু শহরে এসে বসবাস করছে এবং সেখানে তারা খুব অল্প পারিশ্রমিকে এই কলকারখানাগুলোতে শ্রম দিচ্ছে, তেমনি তাদের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ইত্যাদি সব কিছুই কিন্তু একটা অবহেলিত জায়গায় থাকছে। এরা একটা কোয়ালিটির লাইফস্টাইল কিন্তু এরা পাচ্ছে না। সেই ক্ষেত্রে এদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, যেখানে পুঁজিপতি শ্রেণী বা মালিকরা তারা কিন্তু উত্তরোত্তর তাদের প্রতিপত্তি বৃদ্ধি পেয়েই চলেছে। তার ফলে এরা কি করছে, এই শ্রমিক শ্রেণী কি করছে, সামাজিক অবস্থার একটা উন্নতির জন্য নিজেদেরকে নিয়ে একটি সংঘ গঠন করছে। বোঝা গেল? এবং এই সংঘগুলোই পরবর্তীকালে শ্রমিকদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলি সরকারের সামনে, সেগুলি মালিক শ্রেণীর কাছে তুলে ধরার জন্য নানা আন্দোলনের সূচনা করছে। এটা গেল শিল্প বিপ্লবের সামাজিক ফলাফল, সমাজের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছিল। এরপর আসি শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল কি। শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল তো নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে শিল্প ও বাণিজ্য নির্ভর একটা অর্থনীতির সূচনা হচ্ছে। দেখো, আগে যেটা ছিল কি, শিল্প বিপ্লবের আগে ছিল কৃষি নির্ভর এবং কুটির শিল্প ভিত্তিক একটা অর্থনীতি সেই সময় চালু ছিল। কিন্তু শিল্প বিপ্লবের ফলে অর্থনীতিটা হয়ে যাচ্ছে শিল্প ও বাণিজ্য নির্ভর। ফলে যন্ত্রের দ্বারা উৎপাদিত যে সমস্ত পণ্য, সেগুলো দ্রুত প্রচুর পরিমাণে শিল্পদ্রব্য উৎপাদিত হচ্ছে এবং সেই উৎপাদিত পণ্য বা উদ্বৃত্ত পণ্যগুলো বিক্রির জন্য বা এর জন্য কি দরকার, ব্যবসা বাণিজ্য করার দরকার। তার ফলে বাণিজ্য নির্ভর একটা অর্থনীতির সূচনা হচ্ছে। বিশ্বের কারখানা, যেহেতু ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটছে, ফলে ইংল্যান্ডের অর্থনীতিতে এক ব্যাপক প্রভাব লক্ষিত হচ্ছে এবং ইংল্যান্ড সে সময় বিশ্বের কারখানায় পরিণত হচ্ছে। নেক্সট পয়েন্টটা হচ্ছে শিল্প মূলধন। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। শিল্প বিপ্লবের ফলে অর্থনীতির পরিভাষাটাই প্রায় পাল্টে যাচ্ছে। সেটা কেমন? ব্যবসা বাণিজ্যের কাজে আগে, ব্যবসা বাণিজ্য যখন হতো, আগে যে মূলধনটা বিনিয়োগ করা হতো তাকে বলা হতো মার্কেন্টাইল ক্যাপিটাল বা বাণিজ্যিক মূলধন। কিন্তু এখন পুঁজিপতিরা, মালিক শ্রেণীরা কি করছে, ব্যবসার ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করে তারা শিল্পের ক্ষেত্রে সেই অর্থকে নিয়োজিত করছে। অতএব এখন মূলধনটা হচ্ছে বাণিজ্যিক, এখন হচ্ছে, আগে যেটা ছিল বাণিজ্যিক, এখন সেটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল বা শিল্প মূলধন। নেক্সট পয়েন্ট হচ্ছে ফ্যাক্টরি প্রথা। ফ্যাক্টরি প্রথা কি? শিল্প বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, ফ্যাক্টরি প্রথা, যেটা ইংল্যান্ডে যেটা গড়ে উঠেছিল। শিল্প বিপ্লবের ফলে আমরা জানি গ্রাম থেকে কাজের সন্ধানে বেকার মানুষেরা শহরে এসে ভিড় করছে এবং শ্রমিকরা কোথায় যাচ্ছে? ফ্যাক্টরিতে যাচ্ছে। এই ফ্যাক্টরিগুলোকে কেন্দ্র করে এক একটা বড় বড় শিল্পাশ্রয় শহর গড়ে উঠছে। ফ্যাক্টরি প্রথার ফলে হচ্ছে কি কুটির শিল্পগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে শ্রমের বিভাজন। শ্রমের বিভাজনটা কি? শ্রমের বিভাজন হচ্ছে, আগে শিল্প বিপ্লবের আগে একজন কারিগর একটা যে কোনো পণ্য বা যে কোনো দ্রব্যের পুরো অংশটাই নিজে বানাতো। কিন্তু শিল্প বিপ্লবের দরুন উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, একটি দ্রব্যের বিভিন্ন অংশ বিভিন্ন কারিগর বানাচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল, ধরো একটা শার্ট, ঠিক আছে, একটা শার্টের আগে কি হতো, একজন কারিগর সেই শার্টটি সম্পূর্ণটা তৈরি করতো, তার কলার থেকে শুরু করে, হাতা থেকে শুরু করে, ব্যাক
ব্যাক পোর্শনটা, ফ্রন্ট পোর্শন সম্পূর্ণটা। কিন্তু শিল্প বিপ্লবের ফলে কি হচ্ছে, শ্রমের বিভাজন করছে, অর্থাৎ একজন শ্রমিক সে সমস্ত জামা শুধুই কলার বানাচ্ছে, আরেকজন সে শুধুই হাতা বানাচ্ছে, আরেকজন শুধুই ব্যাক পোর্শন বানাচ্ছে, একজন শুধুই ফ্রন্ট পোর্শন বানাচ্ছে। এর ফলে কি হচ্ছে, তেমনি একজন শ্রমিকটার সেই ক্ষেত্রে মানে যে কলার বানাচ্ছে সে কলার বানানোর ক্ষেত্রে সে দক্ষতা লাভ করছে, তার ফলে পণ্যটা, যে জিনিসটা, যে শার্টটা তৈরি হচ্ছে সেটা কিন্তু নিখুঁত তৈরি হচ্ছে। যে হাতাটা বানাচ্ছে সেও কিন্তু শুধু হাতা বানানোর ক্ষেত্রে সে দক্ষ হয়ে উঠছে, তারপরে হাতাটা সে পারফেক্ট বানাচ্ছে। তার এইভাবে প্রত্যেকটা জিনিস পারফেক্টলি বানিয়ে একটা সম্পূর্ণ জিনিসটা যেটা তৈরি হচ্ছে সেটা পুরো পারফেক্ট একটা জিনিস তৈরি হচ্ছে। এটা হচ্ছে শ্রমের বিভাজন, যেটা শিল্প বিপ্লবের সময় এসেছিল। বেশ গুরুত্বপূর্ণ বিষয় এটা। আর নেক্সট হচ্ছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। হ্যাঁ, স্বাভাবিকভাবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, তেমনি অর্থনীতির ক্ষেত্রে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতাটা বুঝতেই পারছো যে শিল্প বিপ্লবের ফলে একসাথে যন্ত্রের মাধ্যমে পণ্যদ্রব্য কিন্তু অনেক উৎপাদিত হচ্ছে, কিন্তু সেই উৎপাদিত পণ্য তো শুধু নিজের কাছে রেখে দিলে চলবে না, সেটা তো বিক্রি করতে হবে। তার জন্য কি দরকার, একটা বাজার দরকার। আর বাজার কোথা থেকে পাবে? ইংল্যান্ড বাজার, নিজের দেশের বাজার ছাড়া তাকে তো এত পণ্য বিক্রির জন্য বাইরে সারা বিশ্বে তার বাজারের দরকার। সে প্রথম বাজার হিসাবেই পেয়ে যাচ্ছে তার অনুন্নত উপনিবেশগুলো, যেমন ভারত, আফ্রিকা, আমেরিকার কিছু কিছু অংশ তারা পেয়ে যাচ্ছে। এবং তারা কি করছে, এই সমস্ত উপনিবেশগুলো থেকে যেমন কাঁচামাল নিয়ে যাচ্ছে কম টাকায়, আর তেমনই বেশি দামে তাদের শিল্প উৎপাদিত দ্রব্যগুলো বিক্রি করছে। সেই জন্য ঔপনিবেশিক প্রতিযোগিতা একটা শুরু হচ্ছে, উপনিবেশ দখলের একটা লড়াই শুরু হচ্ছে। শিল্প বিপ্লবে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ